আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের ৮ম অধ্যায় উৎপাদন ক্ষমতা নিয়ে। আচ্ছা, আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো, আশা করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ ধরে রাখতে পারো, তোমাদের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের এই অধ্যায়ের সকল কনসেপ্ট আশা করা যায় খুব ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বোর্ড, এমসিকিউ বা সিকিউ ইনশাআল্লাহ খুব সহজে অ্যান্সার করতে পারবে। তো এই ক্লাসটি তোমরা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও যাতে তারা সকলেই উপকৃত হয়। তো আচ্ছা, আর আমি হচ্ছে তোমাদের শ্রদ্ধাপু, বর্তমানে অধ্যয়নরত রয়েছি বিউপিতে। আচ্ছা, তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের ৮ম অধ্যায়, অর্থাৎ উৎপাদন ক্ষমতা নিয়ে। আচ্ছা আচ্ছা এবার আসো উৎপাদন ক্ষমতা জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানি। উৎপাদন ক্ষমতা বলতে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান কী পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারে তার যেই ক্ষমতাটা সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ মনে করো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে পড়াটা স্টার্ট করি। মনে করো আমি শ্রদ্ধা ১ ঘন্টায় ৩টা জামা বানাতে পারি। ১ ঘন্টায় কয়টা? ৩টা জামা বানাতে পারি। মনে করো আমারই অন্য আরেকটা ফ্রেন্ড সামিয়া, সে ১ ঘন্টায় 5টা জামা বানাতে পারে। আমাদের অন্য আরেকটা ফ্রেন্ড মনে করো মাসুদ, সে ১ ঘন্টায় বানাতে পারে 2টি জামা। অর্থাৎ আমরা 3জনেই কিন্তু ১ ঘন্টায় কয়টা জামা বানাচ্ছি? আমি বানাচ্ছি 3টে জামা, আরেকজন বানাচ্ছে 5টা জামা, আরেকজন বানাচ্ছে 2টা জামা। এই যে একটা নির্দিষ্ট সময়ে আমরা কি পরিমাণে জামা উৎপাদন করতে পারছি সেটাই হচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতা, অর্থাৎ আমাদের এফিসিয়েন্সি লেভেল। ঠিক আছে, তাহলে উৎপাদন ক্ষমতা বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারে বা তৈরি করতে পারে সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতা। আচ্ছা, এখানে হচ্ছে নির্দিষ্ট সময়ে যে পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে সেটাই। আর আমরা যদি এই সংজ্ঞাটাকে ভেঙে দিই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি উৎপাদন ক্ষমতা হচ্ছে উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ সম্পর্কিত ধারণা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটাকে সংখ্যায় প্রকাশ করা যায়। এই ক্ষমতা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। এই যে নির্দিষ্ট সময়, প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট সময় ছিল 1 ঘন্টা করে। ঠিক আছে, নির্দিষ্ট সময় ছিল কি করে? 1 ঘন্টা করে নির্দিষ্ট সময় ছিল, তাই না? আর 1 ঘন্টায় এক একজন এক এক পরিমাণে জামাটা উৎপাদন করতে পেরেছে, অর্থাৎ এক একজনের উৎপাদন ক্ষমতাটা আলাদা, এক এক রকম। ঠিক আছে, এবার চলো নেক্সট স্লাইড। এবার আমরা আসি উৎপাদন ক্ষমতার প্রকারভেদ। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে উৎপাদন ক্ষমতার প্রকারভেদটা। তাহলে দেরি না করে শুরু করি। উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদন ক্ষমতার প্রকারভেদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথম প্রকারভেদটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা কি? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের তোমার যেই উপকরণগুলো রয়েছে সব উপকরণগুলো স্বাভাবিক অবস্থায় রেখে সর্বোচ্চ যত পরিমাণে আমি উৎপাদন করতে পারি সেটা। মনে করো আমার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন, ভূমি, সংগঠন যে পরিমাণে আছে সেই পরিমাণে সেটাকে স্বাভাবিক অবস্থায় রেখেই আমি সর্বোচ্চ কতটা উৎপাদন করতে পারছি সেই পরিমাণটাই হচ্ছে আমার এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এই যে দেখো, আচ্ছা, এর আরেকটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা স্বল্প মেয়াদে খুব ভালো রেজাল্ট দিবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে, তবে দীর্ঘমেয়াদে যে এই রেজাল্টটা খুব বেশি ভালো দিবে না। সো স্বল্প মেয়াদের জন্য কোনটা ভালো? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আচ্ছা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার এখানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যে পরিমাণে পণ্য উৎপাদন করা যায় সেটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক, যন্ত্রপাতি, কাঁচামাল, ভূমি, সংগঠন যা যা রয়েছে, যেই সব উপকরণগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ সেগুলো স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় সর্বোচ্চ আমি যে পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছি সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, যেটা আমি একটু আগেও বলেছিলাম। আচ্ছা, এই যে দেখো, এটি সর্বোচ্চ পরিমাণে উৎপাদন সম্ভব হয়, স্বল্প মেয়াদে হয়। এক্ষেত্রে কাঁচামাল, যন্ত্রপাতি ও সর্বোচ্চ ব্যবহার হয়। হ্যাঁ, কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রম সব কিছুরই সর্বোচ্চ ব্যবহার হবে। এটা কিন্তু স্বল্প মেয়াদের সাথে সম্পর্কযুক্ত, দীর্ঘমেয়াদে না। ঠিক আছে,
এই যে দেখো, উৎপাদন ক্ষমতা ধরে রাখা গেলেও, এই যে স্বল্পকালীন প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ধরে রাখা গেলেও দীর্ঘমেয়াদে তা ধরে রাখা সম্ভব হয় না। অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা স্বল্প মেয়াদে ধরে রাখতে পারলেও দীর্ঘমেয়াদে সেটা ধরে রাখা সম্ভব হয় না। কাজেই আমাদের যদি কোয়েশ্চেন আসে যে স্বল্প মেয়াদের জন্য কোন উৎপাদন ক্ষমতাটা বেশি ভালো, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অর্থাৎ যদি পুরো ব্যাপারটাকে আমরা সামারাইজ করি, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক যেই ইনপুটগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে সর্বোচ্চ কত পরিমাণে আমি আউটপুট বের করে আনতে পারছি, সেটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, এবার আসো নেক্সট, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। আচ্ছা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা শুনলে কি মাথায় আসতেছে আমাদের? প্রথমে প্রকৌশল কাইন্ড অফ যন্ত্রপাতি এই টাইপের, এক্স্যাক্টলি সেটাই। এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা এটা হচ্ছে তোমার মেইনলি তোমার যন্ত্রপাতির পরিমাণটাকে বাড়িয়ে আমরা যত পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারি সেটা। ঠিক আছে, এই যে এখানে যখন কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়, অর্থাৎ যন্ত্রের উৎপাদন ক্ষমতাটাই আমরা বিবেচনায় আনবো। ঠিক আছে, তো এই যন্ত্রের উৎপাদন ক্ষমতাটাকে সর্বোচ্চ করে দেন উৎপাদন ক্ষমতা তোমার নির্ণয় করা যাবে। আচ্ছা, এক্ষেত্রে তোমার যন্ত্রের গায়ে অবশ্যই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা লেখা থাকবে। মনে করো আমরা একটা যন্ত্র ব্যবহার করে সর্বোচ্চ হচ্ছে তোমার 5 লক্ষ প্রোডাক্ট বানাতে পারবো। ঠিক আছে, সর্বোচ্চ 5 লক্ষ তৈরি করতে পারবো একটা যন্ত্রপাতি থেকে। তো আমি যদি সেখানে 7 লক্ষ 8 লক্ষ বা আরও বেশি করতে চাই, যন্ত্রপাতির তো ক্ষতি হবে। ঠিক সে কারণে তোমার যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ যেই আমার উৎপাদন ক্ষমতা সেটা যন্ত্রপাতির গায়ে লেখা থাকবে। তাহলে আমরা কি শিখলাম? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের যন্ত্রপাতিকে সর্বোচ্চ ব্যবহার করে, মানে সর্বোচ্চ যে পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করা যায় সেটাই। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয়। কিসের সর্বোচ্চ ক্ষমতা? যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা। ঠিক আছে, আর যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ ক্ষমতা লিখে দেওয়া থাকে, যেটা আমরা একটু আগেই বললাম। আচ্ছা, এই যন্ত্রের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে মূল্যায়ন করা হয়। কাকে? বার্ষিক সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাটাকে সামারাইজ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি পেলাম? সেক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যন্ত্রপাতিকে বাড়িয়ে আমরা সর্বোচ্চ যে পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারি সেটাই আমার মানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। আর এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে যন্ত্রপাতির গায়ে অবশ্যই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা লিপিবদ্ধ থাকবে। ঠিক আছে, এবার আসো নেক্সট, কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর, কাম্য, এই ওয়ার্ডগুলো শুনে আমাদের মাথায় কি আসে? ফার্স্ট ওয়ার্ডটা মিতব্যয়, এক্স্যাক্টলি। অর্থাৎ আমি মানে সর্বনিম্ন ব্যয় রেখে সর্বোচ্চ কি উৎপাদন করতে পারছি, এরকম একটা ব্যাপার মাথায় আসে না? এক্স্যাক্টলি সেটাই। অর্থাৎ এক্ষেত্রে কার্যকর উৎপাদন ক্ষমতায় ব্যাপারটা হবে একটা নির্দিষ্ট সময়ে আমি তোমার মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ কত পরিমাণে পণ্য বা দ্রব্য ব্যবহার করতে পারি সেটা। আচ্ছা, একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখানে এই ব্যাপারটা আসবে মিতব্যয়িতার সাথে যে পরিমাণে পণ্য উৎপাদন করতে চায় তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে। মেন কিওয়ার্ডসটা কি? মিতব্যয়িতা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আমি মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণে পণ্য বা দ্রব্য আমি উৎপাদন করতে চাই সেটাই হচ্ছে আমার কার্যকর উৎপাদন ক্ষমতা। এক্ষেত্রে নির্দিষ্ট সময় সর্বোচ্চ সুবিধাতে কাজে লাগবে এবং মিতব্যয়িতার, তোমরা একটু খেয়াল করো তোমাদের এমসিকিউতে এরকম অনেক কোয়েশ্চেন্স থাকবে, কোন উৎপাদন ক্ষমতার সাথে মিতব্যয়িতা কথাটা সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে অবশ্যই কার্যকর উৎপাদন ক্ষমতা। প্রথম থেকে যদি আমরা দেখতে যাই, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একরকম, প্রকৌশলগত একরকম, কার্যকর একরকম। প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারছি। ওকে, তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতা কি? এখানে আমরা মিতব্যয়িতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সর্বোচ্চ যে পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা। নেক্সট স্লাইড হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। আচ্ছা, প্রকৃত উৎপাদন ক্ষমতা বলতে একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান আসলে মানে প্রকৃতভাবে কত পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছে সেই পরিমাণটাকে বোঝায়। একটা নির্দিষ্ট সময় অবশ্যই থাকবে।
ঠিক আছে। এই যে ধরো আমার প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে যত পরিমাণে পণ্য বা দ্রব্য আছে, মানে মানে যত পরিমাণে উপকরণগুলো রয়েছে, কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রম, ভূমি যে পরিমাণে আছে সেটাকে ব্যবহার করে আমি আসলেই, এখানে কিন্তু এই কথাটা আসতেছে না সর্বোচ্চ, এখানে আসতেছে আসলেই বা প্রকৃত অবস্থা, মানে বাস্তবে প্রকৃতপক্ষে আমি কি পরিমাণে পণ্য বা দ্রব্য ব্যবহার, মানে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারছি। আই রিপিট মাই ওয়ার্ডস, সেটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসায় যে মূলধন, সংগঠন, ভূমি, শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি এই উপকরণগুলোকে ব্যবহার করে বাস্তবে কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারছে সেই ক্ষমতাটাই হচ্ছে আমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। আচ্ছা, এখানে মেইনলি তোমার কিওয়ার্ডস হচ্ছে এই যে পরিমাণে পণ্য বা সেবা স্বাভাবিকভাবে উৎপাদিত হয় সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এক্ষেত্রে কারখানার প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যায়, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার কারখানার অ্যাকচুয়ালি প্রকৃত অবস্থাটা কি, মানে বর্তমানে সে কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারছে রিয়ালে, ইন রিয়াল। তো প্রকৃত অবস্থাটা জানার জন্য অবশ্যই আমাদের এই প্রকৃত উৎপাদন ক্ষমতাটা প্রয়োজন। হ্যাঁ, এটি সাধারণত উৎপাদিত পণ্য নির্ভরশীল। আচ্ছা, একটি নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড হিসেবে এখানে বিবেচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে মানদণ্ডের কথাটা আসলো, মনে করো আমার প্রতিষ্ঠান 1 ঘন্টায় সাপোজ 1 ঘন্টায় 50টা, মানে প্রকৃত অবস্থায় 1 ঘন্টায় 50টা জামা উৎপাদন করতে পারে আমার প্রতিষ্ঠান। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমার জন্য একটা মানদণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য একটা মানদণ্ড যে আমার প্রতিষ্ঠান 1 ঘন্টায় 50টা জামা উৎপাদন করতে পারছে। এখন আমি যদি সর্বোচ্চ চিন্তা করতে চাই, আমি ভাববো অবশ্যই 50টা যেহেতু প্রকৃত অবস্থায় 50টা, সর্বোচ্চ ক্ষেত্রে কি আমাদের বাড়াতে হবে এফিসিয়েন্সি, সেক্ষেত্রে আমি ভাববো যে এবার আমি 80টা জামা উৎপাদন করব। তখন এটা হচ্ছে আমার সর্বোচ্চ, আর এই 50টা আমার কি হবে, 50টা হবে আমার প্রকৃত। 50টা জামাকে আমি প্রকৃত অবস্থায় ধরলাম যে প্রকৃত অবস্থায় 50টা জামা উৎপাদন করতে পারে। তাহলে আমি যদি এফিসিয়েন্সি লেভেলটা বাড়াই, সে সর্বোচ্চ তাহলে 80টা জামা উৎপাদন করতে পারবে। তো এক্ষেত্রে 50-এর সাথে আমরা তুলনা করছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা মানদণ্ড হিসেবে ধরেছি। আচ্ছা, একটা জিনিস একটু তোমরা খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে এটা একটু মানে শর্টকাটে মনে রাখার জন্য আমি বলতেছি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ ইনপুট দিবা এবং তোমার আউটপুটটাও সর্বোচ্চ আসবে। ঠিক আছে, সর্বোচ্চ ইনপুট দেওয়া ট্রাই করবা, সর্বোচ্চ আউটপুটটাও সর্বোচ্চ আসবে। প্রকৌশলগত তো অবশ্যই যন্ত্রপাতিটা বাড়াতে হবে। কার্যকরে কি হবে, কার্যকরে তুমি চেষ্টা করবা তুমি অল্প পরিমাণে ইনপুট দিয়ে সর্বোচ্চ পরিমাণে আউটপুট বের করে আনার, অর্থাৎ অল্প পরিমাণে ইনপুট তুমি দিবা যাতে তোমার সর্বোচ্চ আউটপুটটা বের হয়ে আসে। ঠিক আছে, এর জন্যই ওইখানে মিতব্যয়িতা কথাটা উল্লেখ করা হয়েছে যে মানে তোমার মিতব্যয়িতা মানে কি, তুমি অল্প খরচে সর্বোচ্চ কী পরিমাণ উৎপাদন করতে পারছো সেই ব্যাপারটাই, সেই কনসেপ্টটা সেখানে ইউজ করতে হবে। আর প্রকৃত উৎপাদন ক্ষমতাতে কি হবে, প্রকৃত উৎপাদন ক্ষমতাতে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ইনপুটটা একটু বেশি পাওয়া যায়, মানে বেশি দেওয়া হয়, আউটপুটটা তুলনামূলক একটু কম। স্বাভাবিক, তুমি তোমার ব্যবসায় যত পরিমাণে ইনপুট দিচ্ছ আশা করা যায় এতটা আউটপুট তো অনেক সময় নাও আসতে পারে, তো সেক্ষেত্রে এটা মনে রাখতে পারো। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, তাহলে চারটা কিন্তু 4 ধরনের আলাদা আলাদা। এবার আসো উৎপাদন ক্ষমতার পরিমাপ। এই যে উৎপাদন ক্ষমতার পরিমাপ বলতে তুমি একটা নির্দিষ্ট সময় কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছো সেটাই তো তোমার উৎপাদন ক্ষমতা, সেটার পরিমাপ করাটাকেই বোঝাচ্ছে। এখানে ধরো একটা ট্রাভেল এজেন্সিতে প্রতি বছর যাত্রী পরিবহনের ক্ষমতার মাধ্যমে তার উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন করছে বা কি পরিমাণে সেবা আমাদের প্রদান করতে পারছে সেটার উপরে বেস করে তো সেই প্রতিষ্ঠানটা কেমন, তার বর্তমানের অবস্থাটা কেমন সেটা আমরা পরিমাপ করতে পারি, এখানে সেটা সম্পর্কে বলা হয়েছে। এবার হচ্ছে উৎপাদন ক্ষমতার পরিমাপ। এখানে রয়েছে কাঁচামাল বা উপকরণ পরিমাপক, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কি পরিমাণে কাঁচামাল রয়েছে তার ওপর বেস করে কিন্তু একটা মানে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস, একটা প্রতিষ্ঠানে কি পরিমাণে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস রয়েছে সেটার উপর বেস করেই কিন্তু আমরা তোমার
আউটপুট বা হচ্ছে যে পণ্য বা দ্রব্য সেটা বানিয়ে থাকি। তো সেক্ষেত্রে কাঁচামালের উপকরণ বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে তোমার কাঁচামাল, কতখানি কাঁচামাল ব্যবহার করে আমরা কতখানি পণ্য উৎপাদন করতে পারি। যেমন এখানে যদি তোমরা দেখতে চাও, এই যে ধরো একটা ফটোকপি মেশিন 500 কপি ফটোকপি করতে পারে। এক্ষেত্রে কয়টি ফটোকপি মেশিন থাকবে তার ইনপুট ধারণা ক্ষমতার উপর ভিত্তি করে এই পরিমাপটা তোমার করা হবে। এবার হচ্ছে আউটপুট বা উৎপাদন পরিমাপক। আউটপুট বা উৎপাদন পরিমাপক হচ্ছে আমি একটা নির্দিষ্ট কাঁচামাল ব্যবহার করে সর্বোচ্চ কী পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন করছি। দুইটা কিন্তু দুই রকমের মেজারমেন্ট। ফার্স্টেরটা হচ্ছে কাঁচামাল, অর্থাৎ তুমি কী পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করার জন্য কী পরিমাণে উপকরণ ইউজ করছো, কতটুকু শ্রম দিচ্ছ, কতটুকু যন্ত্রপাতি দিচ্ছ, কতটুকু কাঁচামাল দিচ্ছ। কাঁচামালের ক্ষেত্রে কিন্তু কাঁচামালটা বা তোমার মেইন উপকরণগুলো কাউন্ট হবে যে আমি এই পরিমাণে কাঁচামাল দিয়েছি বা এই পরিমাণে উপকরণ ব্যবহার করে আমি একটা পণ্য বা দ্রব্য উৎপাদন করতে চেয়েছি, ঠিক আছে। আর উৎপাদন বা আউটপুট পরিমাপকটা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে তোমার উপকরণ ব্যবহার করে কী পরিমাণে তোমার পণ্য বা দ্রব্যটা উৎপাদন করতে পেরেছো সেটা। এই ক্ষেত্রে ইউজ হচ্ছে আমার ইনপুট ব্যাপারটা, আর এই ক্ষেত্রে ইউজ হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। অর্থাৎ একটা পণ্য বা দ্রব্য ব্যবহার করার জন্য কী পরিমাণে তুমি উপকরণগুলো দিচ্ছ সেটা কি কাঁচামাল বা উপকরণ পরিমাপকে ব্যবহার হবে। আর একটা মানে এই উপকরণ বা এই ইনপুটগুলো দিয়ে কী পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারছো পরিমাণটা, রেজাল্টটা, সেটা হচ্ছে আউটপুটে হবে। অর্থাৎ ইনপুটটা হচ্ছে কাঁচামাল বা উপকরণ পরিমাপকে যাবে, আর উৎপাদন বা আউটপুট পরিমাপকে কি যাবে, তোমার যেই রেজাল্ট বা আউটপুটটা কী পরিমাণে পণ্য বা দ্রব্য আসলো সেটা। এবার নেক্সট, আচ্ছা এবার হচ্ছে উৎপাদন ক্ষমতার সাথে জড়িত ধারণা। এবার পরিমাপক সম্পর্কে আমরা একটু জানবো। এক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমরা পড়ব সদ্ব্যবহার পরিমাপক। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের তোমার ইনপুটগুলো ব্যবহার করে, মানে কাম্য স্তরে সেই ইনপুটগুলো ব্যবহার করে সর্বোচ্চ কী পরিমাণে পণ্য বা দ্রব্য ব্যবহার করতে পারছি সর্বোচ্চ সেটা। এটা সূত্রটা হচ্ছে তোমার গড় উৎপাদনের হার। তোমার গড় উৎপাদনের হার তোমার কোয়েশ্চেনে, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, তুমি যখন ম্যাথ করবে ম্যাথের কোয়েশ্চেনে অবশ্যই উল্লেখ করে দেওয়া থাকবে তোমার গড় উৎপাদনের হারটা অ্যাকচুয়ালি কত সেটা, ঠিক আছে। উপরে হবে গড় উৎপাদনের হার, নিচে হচ্ছে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আচ্ছা, তাহলে সদ্ব্যবহারে কি উপরে গড় উৎপাদনের হার, নিচে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100। এটাকে আমরা সদ্ব্যবহার বলতে পারি বা সর্বোচ্চ সদ্ব্যবহার বলতে পারি। এই সর্বোচ্চ সদ্ব্যবহার কথাটা আসলে মনে করবে। আচ্ছা, সদ্ব্যবহার ব্যাপারটা কি? সদ্ব্যবহার মানে হচ্ছে সৎ ব্যবহার, যে কোনো তোমার ইনপুট বা যে কোনো তোমার উপকরণের একদম সঠিকভাবে, কোনো অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করার পর সর্বোচ্চ কী পরিমাণে পণ্য বা দ্রব্য আমরা সেটা থেকে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই সদ্ব্যবহার পরিমাপে দেখা যাবে। এর জন্য ওপরে হবে কি তোমার গড় পরিমাপক, আর নিচে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত সেটা গুণ 100। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কার্যকর সর্বোচ্চ। কার্যকর সর্বোচ্চ হচ্ছে উপরে হবে সেম তোমার গড় উৎপাদনের হার, বাট নিচে এখানে কার্যকর কথাটা আসছে, তাহলে নিচে হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে যদি আমি মিতব্যয়িতার সাথে চালনা করতে চাই, সেক্ষেত্রে সে সর্বোচ্চ কত পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করবে। এটা হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণে উৎপাদন করবে। সদ্ব্যবহারের পরিমাপের ক্ষেত্রে কি সর্বোচ্চ কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করবে সেটাকে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু এই কার্যকর সর্বোচ্চের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব মিতব্যয়িতার সাথে সে সর্বোচ্চ কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারছে সেটাকে। হ্যাঁ, এটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে উপরে আসছে কি গড় উৎপাদনের হার, নিচে হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা গুণ 100। নেক্সট হচ্ছে সিস্টেমের দক্ষতা পরিমাপ। সিস্টেমের দক্ষতা পরিমাপ, এক্ষেত্রে তুমি জানতে চাচ্ছ তোমার প্রতিষ্ঠানের যে সিস্টেমটা চলতেছে সেটা দক্ষতাটা আসলে কতখানি, মানে সেটা কি পরিমাণে পণ্য বা দ্রব্য, মানে তোমার সিস্টেমের মেইনলি এফিসিয়েন্সিটা কেমন, দক্ষতাটা কেমন, সে কি পরিমাণে পণ্য বা দ্রব্য তোমার উৎপাদন করতে পারে সেটাকে। এক্ষেত্রে তুমি যখন তোমার সিস্টেমের দক্ষতাটা যাচ করতে যাবা, তুমি কি চাবা আমার কোম্পানি বা আমার ব্যবসার যে প্রকৃত অবস্থা সেটার উপরে বেস করেই তো তুমি যাচ করবা যে তোমার প্রতিষ্ঠান আসলে তোমার কি সিস্টেমে চলতেছে। এই সিস্টেমের দক্ষতাটা পরিমাপ করার জন্য তোমাকে কি করতে হবে, তোমার প্রতিষ্ঠানের যে বাস্তব অবস্থা, প্রকৃত অবস্থা, সেটা যাচ করেই কিন্তু
তোমার রেজাল্টটা বের করে আনতে হবে। তুমি জাজ করবা কিভাবে যে আমার প্রতিষ্ঠান, ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করো 50টা তোমার জামা তৈরি করছে, সেক্ষেত্রে কি তোমার প্রতিষ্ঠান 1 ঘন্টায় 50টা জামা উৎপাদন করছে। এটা থেকে তুমি জাজ করতে পারবা তোমার প্রতিষ্ঠানের সিস্টেমের যে দক্ষতা সেটা কতখানি। তাহলে এটার সূত্রটা হচ্ছে তোমার প্রকৃত উৎপাদন। প্রকৃত উৎপাদনটা কেন আসলে বলো তো? এই যে কোনো প্রতিষ্ঠানের আসলে এই সিস্টেমের দক্ষতাটা কি সেটা জানার জন্য তার প্রকৃত অবস্থারই তুলনা করতে, মানে প্রকৃত অবস্থার সাথেই তো তুলনা করতে হবে। সো ওপরে হচ্ছে প্রকৃত উৎপাদন আর নিচে হচ্ছে সিস্টেমের কার্যকর দক্ষতা ইনটু 100। ডান। নেক্সট হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ কি পরিমাণে পণ্য বা দ্রব্য ব্যবহার করতে পারে সেটা। তুমি ইনপুট বাড়িয়ে দিবা, তোমার আউটপুটও বেড়ে যাবে, এরকম, ঠিক আছে? অর্থাৎ পণ্য বা দ্রব্য মানে স্বাভাবিক অবস্থায় তার যেই মূলধন, শ্রম, যন্ত্রপাতি সেটাকে ব্যবহার করে সে সর্বোচ্চ কি পরিমাণে তোমার পণ্য বা দ্রব্য ব্যাপারটা নিয়ে আসছে সেটা। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এটার পরিমাপের সূত্রটা, এর আগেরগুলো আমরা সবগুলো দেখেছি যে ডিভাইড করে দেওয়া হয়েছে, আমরা গুণ 100 করে বের করেছি। এটা একটু আলাদা, এটা একটু মনে রাখবা, ঘন্টা ডিভাইডেড বাই শিফট ইনটু শিফট ডিভাইডেড বাই দিন ইনটু দিন ডিভাইডেড বাই সপ্তাহ। আচ্ছা, এটা যদি সহজে মনে রাখার জন্য প্রথমে আমাদের হচ্ছে তোমার সময়ের ক্ষেত্রে সবচেয়ে কম কি সেকেন্ড, সেকেন্ডের পর মিনিট। এখন একটা সেকেন্ডে কি পরিমাণে পণ্য উৎপাদন হচ্ছে এটা কি ক্যালকুলেট করা সম্ভব? বা 1 মিনিটে কতখানি হচ্ছে হয়তো সম্ভব, বাট ওটা তোমার বিচ্ছিন্ন নাম্বার আসবে, ওইভাবে সম্ভব হবে না। 1 ঘন্টায়, আমি উদাহরণ কি দিয়েছিলাম যে 1 ঘন্টায় আমি 5টা জামা বানাচ্ছি, বা আমার ব্যবসা প্রতিষ্ঠান 1 ঘন্টায় 50টা জামা বানাচ্ছে, ঘন্টা। তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো সময় পরিমাপের জন্য ঘন্টা। তো আমাদের মাথায় রাখতে হবে ঘন্টা ডিভাইডেড বাই শিফট, ঘন্টার পর কি দিন আসে, 24 ঘন্টায় একদিন, এরকম। তাহলে হচ্ছে ঘন্টা ডিভাইডেড বাই শিফট, তারপরে হচ্ছে শিফট আনলাম, শিফট ডিভাইডেড দিন, দিনের পর কি সপ্তাহ আসে না? তাহলে পরে দিন ডিভাইডেড বাই সপ্তাহ, এভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এটা সূত্রটা আমরা কি জানলাম? ঘন্টা ডিভাইডেড বাই শিফট ইনটু শিফট ডিভাইডেড বাই দিন ইনটু দিন ডিভাইডেড বাই সপ্তাহ। এক্ষেত্রে মনে রাখার জন্য সহজে যদি বলতে চাই, ঘন্টা ডিভাইডেড বাই শিফট হচ্ছে, শিফটটাকে দিয়ে দিলাম শিফট ডিভাইডেড বাই দিন, দিনকে দিয়ে দিলাম দিন ডিভাইডেড বাই সপ্তাহ। এই জাস্ট এটা, এই সূত্রটা মনে রাখার জন্য এটা জাস্ট একটা নর্মাল টেকনিক, দ্যাটস ইট। এবার আসো উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। আচ্ছা, একটা প্রতিষ্ঠান ধরো অনেক বছর যাবৎ ভালো চলতেছে, হঠাৎ করে দেখলা তার উৎপাদন ক্ষমতাটা আস্তে 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 হ্রাস পাচ্ছে। এই হ্রাসের মেইন কারণগুলো কি কি? চাহিদা পরিবর্তন। মনে করো ধরো আমার প্রতিষ্ঠানটা শীতকালে অনেক ভালো চলে, সে গরম জামা কাপড় উৎপাদন করে এর জন্য, কিন্তু গরমকালে আমার প্রতিষ্ঠানটা কি খুব ভালো চলবে? চলবে না, কারণ সেক্ষেত্রে আমাদের চাহিদা পরিবর্তন হবে। শীতকালে তুমি গরম জামা কাপড় পরে বাইরে বের হবা, কিন্তু গরমকালে কি তুমি সোয়েটার পরে বাইরে বের হবা? হবা না। সেক্ষেত্রে অবশ্যই আমার প্রতিষ্ঠানকে তোমার ক্রেতা বা ভোক্তাদের চাহিদার উপর ভিত্তি করে গরমকালের জন্য তাদের সুতি কোনো জামা কাপড় বা এমন কোনো জামা কাপড় নিয়ে আসতে হবে যেটা সে তখন ব্যবহার করতে পারে। তাহলে মানুষের চাহিদার পরিবর্তন, আর মানুষ পরিবর্তনশীল, তার চাহিদাও পরিবর্তন হয়। নেক্সট হচ্ছে ব্যবস্থাপকীয় ক্ষমতা পরিবর্তন। মনে করো আমার বর্তমানে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে যারা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে, তারা পূর্বে যে ব্যবস্থাপকের দায়িত্ব যারা পালন করেছে তাদের তুলনায় হয়তো বা অতটা এফিশিয়েন্ট না। পূর্বে মনে করো আমি 1 ঘন্টায় ওই যে 50টা জামা বানাতাম, বর্তমানে আমি 1 ঘন্টায় 40টা জামা বানাচ্ছি, এর বেশি আমি পারছি না। ব্যবস্থাপকীয় দক্ষতা, এক্ষেত্রে আমার যে আগের যে ম্যানেজার ছিল উনি অনেক বেশি ব্যাপারটা নিয়ন্ত্রণ করতো, খুব বেশি তদারকি করতো, সব ঠিকঠাক আছে কিনা অনেক বেশি খেয়াল রাখতো। কিন্তু বর্তমানে হয়তো যিনি আছে তিনি হয়তো অতটা খেয়াল রাখতে পারছে না, বা তার কাজ শিখতে হয়তো একটু সময় লাগছে। এইসব কিছুর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে ব্যবস্থাপকীয় ক্ষমতা পরিবর্তনের কারণে তোমার ব্যবসার এই যে উৎপাদন ক্ষমতা সেটা হ্রাস পেতে পারে। নেক্সট হচ্ছে কর্মীদের অদক্ষতা। আচ্ছা, এক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু চায় তোমার কর্মীদেরকে স্কিলফুল করতে, তাদের যেন দক্ষতাটা বৃদ্ধি পায় এমন কর্মী নিয়োগ দিতে চায়। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে কি চায়? তাদের কর্মীটা যেন তোমার দক্ষ হয়, দক্ষ, কারণ একজন দক্ষ কর্মী তোমার যে পরিমাণে ইনপুট ব্যবহার করে যে পরিমাণে আউটপুট বের করতে পারবে, একজন অদক্ষ কর্মী সেই পরিমাণে ইনপুট ব্যবহার করে সেই পরিমাণে আউটপুট কখনোই দিতে পারবে না। সেক্ষেত্রে তার অপচয় হতে পারে, তার সম্পদের একটু অপচয় হতে পারে, তার ব্যয়টা একটু বেশি হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। এরপর হচ্ছে যন্ত্রপাতির অক্ষমতা।
মনে করো একটা যন্ত্রপাতি ব্যবহার করে শুরুতে প্রথম বছরে তুমি 1 ঘন্টায় 80টা জামা উৎপাদন করলে, 1 ঘন্টায় 80টা জামা উৎপাদন করলে, ঠিক আছে। এখন মনে করো এখন সেই যন্ত্রপাতিটার 5ম বছর, এখন কি তুমি 1 ঘন্টায় 80টা জামা উৎপাদন করতে পারবে? প্রথম বছরে যদি 1 ঘন্টায় তুমি 80টা জামা উৎপাদন করতে পারো, এখন হয়তো 1 ঘন্টায় তুমি 65টা জামা উৎপাদন করতেছো অথবা 70টা জামা উৎপাদন করতেছো। সেক্ষেত্রে কি এই যে 10 থেকে 15টা জামা তোমার উৎপাদনের পরিমাণটা কমে গেল না? কেন কমলো? তোমার সময়ের সাথে সাথে যন্ত্রপাতির ক্ষয় হয়েছে, অপচয় হয়েছে। সে কারণে শুরুতে তোমার যন্ত্রপাতি যে পরিমাণে কার্যকর ছিল, বর্তমানে কিন্তু সেই পরিমাণে কার্যকর না। ব্যবহারের কারণে সেটা আস্তে 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 একটু ক্ষয় হয়েছে। এরপরে হচ্ছে পণ্য মিশ্রণ। আচ্ছা, পণ্য মিশ্রণের ব্যাপারগুলো হচ্ছে তোমার পণ্য সারির ব্যাপারটা এখানে আসবে। পণ্য সারি হচ্ছে তোমার একটি সমজাতীয় সমবৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের যে তোমার যে বৈশিষ্ট্যগুলো থাকে। মনে করো একই সমজাতীয় পণ্য, প্রত্যেকটার বৈশিষ্ট্য একই রকম, সেগুলোকে আমরা একত্রে পণ্য সারি বলতে পারি। যে সমজাতীয় পণ্য বা যেগুলো সমবৈশিষ্ট্য মানে একই বৈশিষ্ট্য বহন করে, সেগুলোকে আমরা মোটামুটি পণ্য সারি বলে থাকি, ঠিক আছে। তো এরকম কোম্পানি বিক্রয়ের জন্য বাজার যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকে পণ্য মিশ্রণ বলে। এখন পণ্য মিশ্রণের যে পণ্যের সংখ্যা, সেখানে যদি পণ্যের সংখ্যাটা বেশি হয়, তাহলে সকল পণ্যের প্রতি গুরুত্ব দিতে গিয়ে প্রতিষ্ঠানটা একটু লস হতে পারে। মনে করো তোমার প্রতিষ্ঠান সাবানের ব্যবসা করে, এখন তুমি বিভিন্ন ধরনের সাবান নিয়ে আসা, লাক্স, ডাভ, স্যান্ডেলিনা, আরও যেসব সাবান আছে, একই পণ্য কিন্তু সব কিছু কিন্তু সাবান, সেম বৈশিষ্ট্য, সবগুলোই কিন্তু তোমার কিছু গা পরিষ্কার করবে, জীবাণুমুক্ত করবে, কেউ একটু বেশি সুন্দর স্মেল দিবে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো একই জাতীয় পণ্য যে তুমি নিয়ে আসলা, সমজাতীয় একই ধরনের এতগুলো পণ্য যে তুমি নিয়ে আসলা, এখন এক্ষেত্রে তুমি কোন সাবানটার প্রতি বেশি গুরুত্ব দিবা? ডাবের ক্ষেত্রে, স্যান্ডেলিনার ক্ষেত্রে, না লাক্সের ক্ষেত্রে? এখানে কিন্তু একটা কনফ্লিক্ট আসছে। সে কারণে তুমি একই ক্যাটাগরির পণ্য মিশ্রণ মানে মনে রাখবা জাস্ট একই ক্যাটাগরির পণ্য যেগুলোর বৈশিষ্ট্য সমজাতীয় থাকবে, সেটা পণ্য সারি, আর সেটা সমষ্টি পণ্য মিশ্রণ। তো এই ক্ষেত্রে তুমি কোন পণ্যটাকে বেশি মানে কোন পণ্যটাকে বেশি এফোর্ট দিবা বা কোনটাতে কম এফোর্ট দিবা, এটা নিয়ে একটা কনফ্লিক্ট হবে। তো সেক্ষেত্রে কি হয়, একটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান যখন একই রকমের এতগুলো পণ্য নিয়ে ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু তার ব্যবসাটা আস্তে আস্তে লসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, জাস্ট বিকজ অফ সে কোন পণ্যটার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবে সেটা ডিসাইড করতে না পারার কারণে। কারণ পণ্য তো সব কিছুই সমজাতীয়। দেন হচ্ছে বাজারের অবস্থার পরিবর্তন। মনে করো আগে আমার বাজার, মনে করো আমি বিরিয়ানির ব্যবসা করতেছি, সেক্ষেত্রে আমি যদি কোনো বাজারের পাশে এই বিরিয়ানির ব্যবসাটা স্থাপন করি, সেক্ষেত্রে আমার বিরিয়ানির ব্যবসাটা ভালো চলবে, কারণ ওই যে দুপুরবেলায় বাজার বন্ধ, মানে বাজার কিছুক্ষণের জন্য বন্ধ দিলে মানুষজন খেতে আসবে, ভালো চলবে। কিন্তু আমি ধরো একটা সুনসান এলাকা যেখানে কোনো মানুষ, খুব বেশি একটা মানুষ থাকে না, ওইখানে যদি যে আমি বিরিয়ানির ব্যবসা শুরু করি, ওখানে কি আমার ব্যবসাটা অতটা ভালো চলবে? হয়তো চলবে, কিন্তু ওইটার তুলনায় কি বেশি চলবে? অবশ্যই না, ওইটার তুলনায় খুবই কম চলবে। মানে বলা ভালো যে খুব একটা চলবেই না, ঠিক আছে। তো ব্যবসার অবস্থা, যে কোনো ব্যবসা স্থাপনের ক্ষেত্রে তার ব্যবসার অবস্থানটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। অধিকতর উন্নত মানের পণ্য উৎপাদন। আচ্ছা, অধিকতর উন্নত মানের, ধরো আমি তোমার জামা কাপড়েরই ব্যবসা করি, যে গরমকালে নর্মাল জামা কাপড়, তো সেক্ষেত্রে আমি 1 ঘন্টায় 50টা জামা উৎপাদন করতে পারি, মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা। আমি হঠাৎ করে ভাবলাম যে আমি বাজারে নতুনত্ব নিয়ে আসবো, নতুন এক ধরনের জামা যার কোয়ালিটি অনেক বেশি ভালো হবে, কোয়ালিটিটাকে বেশি আমি মানে কোয়ালিটিতে, মানে পণ্যের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে আমি হচ্ছে বেশি প্রেফার করতেছি, ওটাতে আমি বেশি গুরুত্ব আরোপ করতেছি। এখন ওইটাতে আমি গুরুত্ব আরোপ করতে গিয়ে আমি কি করলাম, আমার যে টোটাল যে পণ্য যে আমার আসতো, সেই পণ্যটার উপর আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তো আগে আমি 1 ঘন্টায় 50টা জামা উৎপাদন করতাম, এখন পণ্য উন্নত মান হবে, পণ্যের কোয়ালিটিটা ভালো হবে, এই সব কিছু বিচার বিবেচনা করে আমি হয়তো 30টা জামা বানাচ্ছি, কিন্তু দামের হয়তো খুব বেশি ডিফারেন্স করছি না। আগে হয়তো একটা জামা আমি 2000 টাকায় বিক্রি করতাম, এখন হয়তো একটা জামা আমি 1500 টাকা না, তোমার 2500 টাকায় বিক্রি করছি বা 2300-2400 টাকায় বিক্রি করছি। দামের কিন্তু খুব বেশি একটা পার্থক্য নাই, কিন্তু পরিমাণটা কিন্তু খুবই কমে গেছে। তো একটা পণ্যের, হ্যাঁ অবশ্যই আমরা উন্নত মানের পণ্য উৎপাদন করার চেষ্টা করব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বেশি উন্নত মানের পণ্য উৎপাদন করতে যে আমার পণ্যের যে উৎপাদনের যে ক্ষমতা বা উৎপাদনের যে পরিমাণ, সেটা যেন কমে না যায়। এবার হচ্ছে যন্ত্রপাতির
উৎপাদন ক্ষমতা হ্রাস, অলরেডি এটা নিয়ে কথা হয়ে গেছে আমাদের। শ্রমিকদের অসহযোগিতা, এখন অনেক সময় দেখা যায় না ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শ্রমিকরা ধর্মঘট করছে, তারপরে হচ্ছে একসাথে হচ্ছে বিভিন্ন ধরনের মুভমেন্ট করছে তাদের কর্ম বা কার্যঘণ্টা কমানোর জন্য, তাদের স্যালারি বাড়ানোর জন্য। তখন যদি তারা তোমাকে সহযোগিতা না করে, ওই সময়টা কিন্তু তোমার প্রতিষ্ঠানটা অফ থাকে। তো একদিন একটা প্রতিষ্ঠান অফ থাকা মানে কত পরিমাণে লস করা। 1 ঘন্টায় যদি আমি 50টা জামা বানাই, 24 ঘন্টায় কয়টা জামা বানাচ্ছি, কত কিছু মানে কত পরিমাণে লস হচ্ছে। তাহলে তুমি ভাবো, তাহলে শ্রমিকদের অসহযোগিতার কারণে কিন্তু আমার প্রতিষ্ঠানটা পিছিয়ে যেতে পারে। দেন হচ্ছে শ্রমিকদের অক্ষমতা, এটা নিয়েও আমাদের কথা হয়ে গেছে। এবার হচ্ছে উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা, মানে উৎপাদন ক্ষমতাটা তুমি কিভাবে ব্যবহার করবে সেটা। এই যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা, এটা হচ্ছে তুমি প্রকৃত মানে মনে করো একটা বছরে বা একটা মাসে প্রকৃত কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছো, এই যে প্রকৃত উৎপাদন প্রতি মাসে বা বছরে, আর সর্বাধিক উৎপাদন সম্ভব প্রতি মাসে। মনে করো আমি এক মাসে সর্বোচ্চ 5,000 জামা, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 5,000 জামা উৎপাদন করতে পারি মানে সর্বোচ্চ। আর প্রকৃতভাবে আমি এক মাসে মানে সর্বোচ্চ হলো তো 5,000, আর প্রকৃত আমি মনে করলাম যে 3,000 জামা আমি উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে 3,000 ডিভাইডেড বাই 5,000 গুণ 100, ব্যাপারটা এরকম আসতেছে। ঠিক আছে, এই যে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে পরিমাণকে বোঝায়, সেম। এই যে এখানে কিওয়ার্ডস বলতে মোট উৎপাদন ক্ষমতার ওই অংশকে বোঝায় যা প্রকৃতপক্ষে অর্জন করা সম্ভব হয়। অর্থাৎ প্রকৃতপক্ষে তার প্রতিষ্ঠান মোট উৎপাদন ক্ষমতা যে পরিমাণে ব্যবহার করে, উৎপাদন ক্ষমতার ব্যবহার তাকেই বলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট উৎপাদন ক্ষমতার মানে ওই অংশটাকে বোঝায় যা প্রকৃতপক্ষে অর্জন করা সম্ভব, মানে তুমি তোমার প্রকৃতপক্ষে কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছো সেটা। উৎপাদন ক্ষমতার ব্যবহার এখানে হচ্ছে প্রকৃত উৎপাদন প্রতি মাসে, মানে এই যে এই উদাহরণটা মনে রাখবা যে প্রতি মাসে সে কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছে প্রকৃতপক্ষে এটা, আর সে সর্বোচ্চ কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারে সেটা। এখানে কিন্তু এই যে প্রকৃতপক্ষে কি পরিমাণে উৎপাদন করছে এটা কিন্তু মানদণ্ড হিসেবে কাজ করে, যেটা আমরা এর আগে মানে পূর্বে পড়ে এসেছি। এবার এইখানে দেখো, উদাহরণস্বরূপ বলা যায় একটি প্রতিষ্ঠান মাসে 1200 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। মাসে সে মাসে কয়শো ইউনিট পণ্য উৎপাদন করে, সে মাসে হচ্ছে 1200 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে 600 ইউনিট উৎপাদন করছে। প্রকৃতপক্ষে কত করছে? 600 ইউনিট করছে। আচ্ছা, সে উৎপাদন কিন্তু করতে পারে 1200 ইউনিট, মানে সর্বোচ্চ সে 1200 ইউনিট উৎপাদন করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে উৎপাদন করছে 600 ইউনিট। তাহলে এখানে উৎপাদন ক্ষমতার ব্যবহারটা কি হবে? এই যে সে 600 ইউনিট উৎপাদন করছে, প্রকৃতপক্ষে করছে 600 ইউনিট, 600 ডিভাইডেড বাই সে উৎপাদন করতে পারে কত ইউনিট? 1200 ইউনিট করতে পারে। 600 ইউনিট ডিভাইডেড বাই 1200 ইন্টু 100, অ্যান্সার আসছে কত? 50 ইউনিট। এবার হচ্ছে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ। আচ্ছা, এখানে হচ্ছে বাজার শেয়ার, তোমার যে প্রতিযোগী কোম্পানিগুলো রয়েছে, প্রতিযোগী কোম্পানির বাজারে শেয়ার রয়েছে। তোমার ধরো তুমি হচ্ছে যে আমি জামার ব্যবসা করছি, মনে করো আমার সমসাময়িক আরেকটা কোম্পানি সেও জামার ব্যবসা করছে। এখন সে তার জামার মধ্যে কোনো একটা নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসছে, সে জামাটা ইদানিং বেশি চলতেছে, সেক্ষেত্রে আমার বাজার দখল চলে যাচ্ছে না, মানে সে তো আমার যেই কাস্টমার ছিল সে তাদেরকেও তো হাত করে নিচ্ছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে আমার কি উৎপাদন ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে না? কেন কমে যাবে? এই যে সে যে আমার কাস্টমারগুলো নিয়ে যাচ্ছে, আর আমি যে প্রোডাক্টগুলো তৈরি করলাম সেই প্রোডাক্ট তো সেল হচ্ছে না, এখন আমি কি নতুন আবার প্রোডাক্ট আমদানি করতে পারবো এই প্রোডাক্ট সেল না হলে? দেন হচ্ছে অতিরিক্ত সরবরাহ। এই যে মনে করো আমার অতিরিক্ত সরবরাহ হয়ে গেছে, মনে করো আমার এক মাসে আমি 5,000 জামা বিক্রি করতে পারি, কিন্তু আমার এবারে স্টকে আমার এক মাসে 8,000 জামা, সেক্ষেত্রে আমার 3,000 জামা কি 5,000 জামা তো আমি বিক্রি করতে পারি, 3,000 জামাটা অতিরিক্ত রয়ে গেছে না আমার কাছে, এই 3,000 জামাটা কি অতিরিক্ত। এখন আমি এই 3,000 জামা বিক্রি না করা পর্যন্ত কি আবার নতুন করে জামাটা মানে 5,000 জামা আমদানি করতে পারবো, বা এই 5,000 জামাকে আমি তৈরি করতে পারবো? ঠিক আছে, ওয়ার্ডটা হবে তৈরি করতে পারবো সেটা।
এরপরে হচ্ছে বাজারের চাহিদা হ্রাস পায়। এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি যে ভোক্তাদের চাহিদা পরিবর্তনশীল, তার রুচি, তার ইচ্ছা, তার প্রয়োজন সব কিছু পরিবর্তনশীল। তো এই সব কিছু পারিপার্শ্বিক ব্যাপারের উপর ডিপেন্ড করে কিন্তু তোমার চাহিদা চেঞ্জ হতে পারে। অসফল বিপণন। আচ্ছা, বিপণন বলতে কিন্তু আমরা একটা পণ্য তৈরি করা থেকে শুরু করে সেই পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলী যে সমষ্টি সেটাকে আমরা বিপণন বলি, যেটা তোমরা সেকেন্ড পেপারে যেয়ে জানতে পারবে। আচ্ছা, এখন একটা পণ্য ধরো আমি উৎপাদন করলাম, সেই পণ্যটা আমি বাজারে নিয়ে আসলাম, প্রচার করলাম, প্রসার করলাম, মানুষজনকে জানালাম, তারপর বিজ্ঞাপন দিলাম, মানুষ জানলো, মানুষ এসে পণ্যটা ক্রয় করলো, এরপরে মানুষ পণ্যটা নিয়ে গেল, সেই পণ্যটার কোনো রিপেয়ার প্রয়োজন হলো কি না, যাবতীয় সব ধরনের কাজই কিন্তু আমার বিপণনের অংশ। এখন অসফল বিপণন মানে কি? ধরো এই কাজগুলো প্রত্যেকটা কাজ কিন্তু ইম্পর্টেন্ট, একটার সাথে আরেকটা কাজ কিন্তু এখানে ইন্টার রিলেটেড। ধরো তুমি একটা কাজ খুব ভালো করে করলে, আরেকটা কাজ করলা না। একজন তোমার জামা কিনতে আসছে, তুমি খুব প্রচারণা করলা, খুব বিজ্ঞাপন করলা, মানুষ খুব অ্যাট্রাক্ট হয়ে তোমার জামা কাপড় কিনতে হলো, কিন্তু তোমার ব্যবহার খারাপ, তুমি সেল করতে পারছো না। সে কিনবে তোমার জামা, সে তো তোমার ব্যবহার দেখে কিনবে না জামাটা, সে চলে যাবে। অথবা তোমার ব্যবহার অনেক ভালো, সব ভালো, কিন্তু তোমার জামার কোয়ালিটি খারাপ, সে কি সেই জামাটা কিনবে? সেক্ষেত্রে কিনবে না। তো এই প্রত্যেকটা কাজগুলো খুব সফলভাবে দক্ষতার সাথে আমাদের করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অসফল বিপণনের কারণে কমে যায়। এবার হচ্ছে মৌসুমি চাহিদা, যেটাই আমি বললাম যে গরমকালে কিন্তু আমাদের সুতি কাপড়, পাতলা কাপড়, এই ধরনের তোমার লিলেন, এই ধরনের জামা কাপড়গুলো চলে বেশি, বাট শীতকালে কিন্তু তোমার গরম কাপড়ের জামা কাপড় বেশি চলে। ব্যবস্থাপনায় জটিলতা, এটা অলরেডি বলা হয়ে গেছে। উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি। আচ্ছা, মনে করো হঠাৎ করে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। আগে মনে করো আমি জামা কাপড়ের জন্য যে সুতা ক্রয় করতাম, সুতার দাম ছিল মনে করো, যদিও আমার ওরকম আইডিয়া নেই, বাট তাও আমি বলি, মনে করো একটা সুতার দাম আগে ছিল 20 টাকা, এখন হঠাৎ করে সুতার দাম হয়ে গেছে 40 টাকা। ডাবল হয়ে গেল না? আগে 20 টাকা ছিল, বর্তমানে হয়ে গেছে 40 টাকা। মনে করো এক বান্ডেল সুতা বা কিছু একটা, তো 20 টাকা ছিল, এখন হয়ে গেছে কি 40 টাকা। কত পরিমাণে দাম বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে। সেক্ষেত্রে কি, আগে যদি আমি 5,000 জামা উৎপাদন করতাম, এখন কি ওই সুতা ব্যবহার করে 5,000 করতে পারবো? হয়তো 3,000 করবো বা 4,000 করবো, কিন্তু 5,000 তো আমি করতে পারবো না, ম্যাক্সিমাম 3,000ই পারবো। আচ্ছা, এবার যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা হ্রাস, এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের আশা করি। এবার আসো আমরা একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, উদ্দীপকে বলা হয়েছে কি, কোনো উৎপাদনকারী কোম্পানি তার উৎপাদন ক্ষমতার 75% ব্যবহার করেছে, তাহলে ওই কোম্পানির সঞ্চিত উৎপাদন ক্ষমতা কত হবে? আচ্ছা, তোমরা আরেকটু খেয়াল করো, কতখানি? 75% ব্যবহার করেছে, আর সঞ্চিত উৎপাদন ক্ষমতা কত হবে? এখন যেহেতু সঞ্চিত উৎপাদন ক্ষমতা, এক্ষেত্রে তোমার ক্যালকুলেট করতে হবে একটা প্রতিষ্ঠানের তোমার উৎপাদন ক্ষমতা 100% আমি ধরছি। এখন 100% তার মেইন উৎপাদন ক্ষমতা, মানে টোটাল কত? 100। যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা আমরা ধরে নিচ্ছি 100। তাহলে এখানে হচ্ছে সঞ্চিত উৎপাদন ক্ষমতা কত হবে? এই 100 মাইনাস ইউজ করেছে কত? 75%। তাহলে আসলো কত? তোমার 25%। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 25%, ঠিক আছে? নেক্সট আসো। আচ্ছা, এবার আরেকটা সমস্যার সমাধান করব। কি বলা হয়েছে? পিঙ্কি ছাপাখানার মেশিন দ্বারা প্রতিদিন 1000 একক পণ্য উৎপাদন করে। প্রতিদিন করে কতখানি? 1000 একক। আচ্ছা, যদি প্রতিদিন 500 একক উৎপাদন করা হয়, তাহলে দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব। এক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করো, সে প্রতিদিন 1000 একক উৎপাদন, মানে সে প্রতিদিন কত করে? 1000 একক পণ্য উৎপাদন করে। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে 500 এককে দীর্ঘমেয়াদী লাভ, তার মানে কি ওই 1000 এককটা তার আমরা কি ধরতে পারি? সর্বোচ্চ। আর এই যে এখানে যে তার 500 একক, এই 500 এককটা স্বল্প মেয়াদে যাচ্ছে না, তার মানে 500 এককটা তার সর্বোচ্চ না, 500 এককটা সে মিতব্যয়িতার সাথে অর্জন করতে পারছে। আচ্ছা, এমত অবস্থায় মেশিনটি প্রতিদিন গড়ে 800 একক উৎপাদন করছে। এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর। আচ্ছা, যেহেতু 500 একক দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব, স্বল্প মেয়াদে না, দীর্ঘমেয়াদে, তার মানে 500 এককটা কি? 500 বাইটা হচ্ছে আমাদের মিতব্যয়িতার সাথে যে আমি পণ্যটা উৎপাদন করছি সেটা, অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতা। এখানে এই 500টা হবে আমার কি? 500টা হবে আমার কার্যকর উৎপাদন ক্ষমতা। আর সে গড়ে কতখানি করে? প্রতিদিন গড়ে করে হচ্ছে 800, আর সর্বোচ্চ করে কত? 1000। এবার এটা তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, তার সর্বোচ্চ সদ্ব্যবহার
গড় উৎপাদনের হার, সর্বোচ্চ উৎপাদন। গড় কত ছিল? গড় ছিল 800। এই যে দাঁড়াও আমি একটু মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে গড় ছিল কত আমাদের? গড় ছিল 800। 800 ভাগ সর্বোচ্চ কি পরিমাণে করতে পারে? 1000 গুণ 100 আসছে 80%। আর কার্যকর সদ্ব্যবহার কি? এই যে গড় ছিল কত? গড় ছিল 800 আর তোমার নিচে আসবে কি? কার্যকর উৎপাদন ক্ষমতা কত? 500 গুণ 100। এখানে এরা 8000 দিয়েছে, বাট এখানে 800 হবে। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 800 হবে। ডান। তাহলে হচ্ছে কি আমরা জানলাম কি? তাহলে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন বা সর্বোচ্চ সদ্ব্যবহার কি? উপরে আসতেছে তোমার গড়। গড় কত? 800। ঠিক আছে, আর নিচে আসতেছে সে সর্বোচ্চ কি পরিমাণে করে? 1000 গুণ 100। আর কার্যকরের, আচ্ছা এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে তোমার 80%। ঠিক আছে, আর কার্যকরের ক্ষেত্রে উপরে হচ্ছে তোমার গড় আসছে 800, আর এখানে কার্যকরের এই ব্যাপারটা আসতেছে 50 ইন্টু এখানে কত? 100। 5 একে 5, 5 20 100, 1600। তাহলে 8 দুগুণে 16, তাহলে 160%। ক্লিয়ার? এটা খুবই, তুমি জাস্ট মাথা ঠান্ডা করে কোয়েশ্চেনটা পাওয়ার পরে দেখবা কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, সে সর্বোচ্চ কি পরিমাণে উৎপাদন করছে। আচ্ছা, সর্বোচ্চ এতখানি, গড়ে কত? গড়ে এতখানি। তাহলে তুমি সদ্ব্যবহার বের করতে পারবে। আর কার্যকর বের করার জন্য তোমার অবশ্যই কি বের করতে হবে বলো তো? কার্যকর বের করার জন্য তোমার অবশ্যই জানতে হবে যে সে মিতব্যয়িতার সাথে কি পরিমাণে পণ্য উৎপাদন করছে। যেহেতু সে মিতব্যয়িতার সাথে কি পরিমাণে পণ্য উৎপাদন করছে, এটার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকবে, স্বল্পমেয়াদী সম্পর্ক থাকবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে। আর কার্যকর যেহেতু তোমার মিতব্যয়িতার সাথে পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ইউজ করা হয় কনসেপ্টটা, সেক্ষেত্রে এটা যাবে দীর্ঘমেয়াদে। এটাই তুমি মাথায় একদম সেট করে রাখবে। স্বল্প মেয়াদের সাথে কানেক্টেড হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আর দীর্ঘমেয়াদের সাথে কানেক্টেড হচ্ছে তোমার এই কার্যকর উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, মনে করো এই যে আমরা এতক্ষণ ধরে যে চ্যাপ্টারটা পড়লাম, এখন আমরা এই চ্যাপ্টারটা পড়ে অ্যাকচুয়ালি কি বুঝলাম, যে কতখানি উৎপাদন করা যায় বা কতখানি করা যায় না সব কিছু। এখন আমরা আসো একটু প্র্যাকটিস করি এমসিকিউগুলো। নিচের কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতাকে গুরুত্ব দেওয়া হয়? এই ক্লাসটা যদি তোমরা আজকে মনোযোগ দিয়ে থাকো, তাহলে নিশ্চয়ই সব কিছু তোমরা খুব ভালো করে ইজিলি ক্যাচ করতে পারবে। মিতব্যয়িতা অবশ্যই কার্যকর উৎপাদন ক্ষমতা, অবশ্যই কার্যকর উৎপাদন। কারণ কি? কার্যকর উৎপাদনের কনসেপ্টটা কি ছিল? আমি মানে কত পরিমাণে পণ্য বা দ্রব্য, যে উপকরণগুলো সেগুলো মিতব্যয়িতার সাথে ব্যবহার করে সর্বোচ্চ কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারি সেটা, তাই না? আচ্ছা, নেক্সট আসো, কোন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য সাব কন্ট্রাক্টিং প্রয়োজন হতে পারে? এটার উত্তরটা দাও তো, কোন উৎপাদন ক্ষমতার জন্য সাব কন্ট্রাক্টিং প্রয়োজন হতে পারে? কার্যকর, সর্বোচ্চ, প্রকৃত না প্রকৌশলগত? এই যে সাব কন্ট্রাক্টিং, এটার মিনিংটা কি? সাব কন্ট্রাক্টিং মিনিংটা হচ্ছে তোমার, মানে তুমি একটা পণ্য, মানে তুমি উপকরণগুলো ব্যবহার করে একদম হাইয়েস্ট কি পরিমাণে পণ্য বা দ্রব্য ইউজ করতে, মানে উৎপাদন করতে পারছো সেই ব্যাপারটা। তো এই ক্ষেত্রে কোন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য সাব কন্ট্রাক্টিং, মনে রাখবা যে সর্বোচ্চ কি পরিমাণে আমি উৎপাদন করছি সেটা। তাহলে কোন উৎপাদনের ক্ষমতার জন্য? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার জন্য। তার মানে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার জন্য আমাদের এই কনসেপ্টটা প্রয়োজন হতে পারে। নেক্সট হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতায় কোন বিষয়কে কার্যকর আসছে? অবশ্যই মিতব্যয়িতা, তাই না? নেক্সট, মেশিনের গায়ে লিখিত উৎপাদন ক্ষমতা। প্রথমে যখন আমরা যন্ত্রপাতি বা হচ্ছে প্রকৌশল উৎপাদন ক্ষমতা নিয়ে কথা বলেছি, আমরা কি মেশিনের গায়ে কি পরিমাণে সেটা আমরা বলেছি। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে এটা হবে তোমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। উৎপাদন ইয়াটাকে কিসে প্রকাশ করা যায় বলো তো? টাকায়? অবশ্যই না। গড় হারে, কিলোগ্রামে, না এককে? অবশ্যই এককে। ইউনিট বা একক, কোয়েশ্চেনে এখানে এককে এসেছে, কোয়েশ্চেনে তোমার ইউনিটও থাকতে পারে। ঠিক আছে, এককে বা হচ্ছে তোমার ইউনিটে।
আচ্ছা, নেক্সট, উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, উৎপাদনের উপকরণের ভিত্তিতে, উৎপাদিত পণ্যের ভিত্তিতে। নিচের কোনটি সঠিক, এটা বলো তো তোমরা। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, উৎপাদনের উপকরণের ভিত্তিতে আমরা দুইটা নিয়ম পড়েছিলাম। একটা হচ্ছে কাঁচামাল বা উৎপাদনের উপকরণ, মানে ইনপুট কতখানি ইউজ হয়েছে সেটার ভিত্তিতে, এটা হচ্ছে সেটা ইনপুট। আমরা আরেকটা কি পড়েছিলাম, উৎপাদিত পণ্যের ভিত্তিতে, অর্থাৎ কতখানি পণ্য বা দ্রব্য উৎপাদন হলো সেটার ভিত্তিতে। সেই ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমাদের ইনপুটের ভিত্তিতে আর আউটপুটের ভিত্তিতে, তার মানে আমাদের অ্যান্সার কি হচ্ছে 2 ও 3। নেক্সট, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় কোন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা যায়? আচ্ছা, সর্বোচ্চ অবশ্যই এটার অ্যান্সার আমরা সবাই জানি, অলরেডি কয়েকবার বলাও হয়ে গেছে আমাদের। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় স্বল্পমেয়াদী উৎপাদনকে, নাকি হচ্ছে যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারকে, সাশ্রয়ী উৎপাদন না দীর্ঘমেয়াদী উৎপাদন? আচ্ছা, আমরা একটু আগে একটা কনসেপ্ট পড়েছিলাম না, যে একটা যন্ত্রপাতি প্রথম বছরে যে পরিমাণে তোমার আউটপুট দিতে পারে, পরবর্তী বছরে আস্তে 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 কমতে থাকে। কেন কমতে থাকে বলো তো? কারণ যে অপচয় হয় আস্তে 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 আস্তে, ডে বাই ডে এটা। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ একটা প্রতিষ্ঠানের তোমার প্রত্যেকটা জিনিস যদি সঠিক থাকে এবং যন্ত্রপাতিটাও এফিশিয়েন্ট থাকে, তাহলে সে সর্বোচ্চ পরিমাণে উৎপাদন করতে পারবে। তো সেক্ষেত্রে তার যন্ত্রের সর্বোচ্চ ব্যবহারটাকে গুরুত্ব দিতে হবে। কাকে গুরুত্ব দিতে হবে বলো তো? যন্ত্রের সর্বোচ্চ ব্যবহারকে। নেক্সট, উদ্দীপকটা পড়ে এটার অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এটা একটা ম্যাথ। আচ্ছা, এখানে কি বলেছে, তোমার কমফোর্ট শু কোম্পানির উৎপাদনের বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রতি মাসে 5000 জুতা উৎপাদন করতে পারে। প্রতি মাসে কয়টা? 5000 জুতা। আচ্ছা, এবার হচ্ছে, তবে বর্তমানে শ্রমিক স্বল্পতার কারণে, কিসের কারণে? শ্রমিক স্বল্পতার কারণে প্রতি মাসে সে 4000 জোড়া জুতা উৎপাদন করছে। এই কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত হয়ে গেছে। এখন কোম্পানির উৎপাদনের সদ্ব্যবহারের শতকরা হার কত? সদ্ব্যবহারের শতকরা তোমার হার কত হবে বলো তো এখানে? আচ্ছা, তাহলে হচ্ছে প্রতি মাসে 5000 উৎপাদন করতে পারে, ঠিক আছে, আর বর্তমানে করতে পারছে হচ্ছে 4000। আচ্ছা, প্রতি মাসে করতে পারে কতখানি? 5000, আর বর্তমানে করতে পারছে কত? 4000। 1 মিনিট, হ্যাঁ একটু। পাঁচ একে 5, 4 5, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। সেখানে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে হচ্ছে প্রতি মাসে 5000 জোড়া জুতা উৎপাদন করতে পারে, তার মানে সে প্রত্যেক মাসে সর্বোচ্চ উৎপাদন করতে পারে হচ্ছে 5000, আর বর্তমানে তোমার শ্রমিকের অস্বল্পতার কারণে উৎপাদন করতে পারছে হচ্ছে তোমার 4000 ইন্টু 100। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা আসবে তোমার 80%। আচ্ছা, এবার নেক্সট এমসিকিউতে চলো। আচ্ছা, এখানে বলছে কি, খুলনার নিশা ট্রেডার্স মাসে 6000 কেজি, মাসে কত? 6000 কেজি গুঁড়া দুধ উৎপাদন করতে পারে। পর্যাপ্ত চাহিদা না থাকার কারণে বর্তমানে একটি প্রতিষ্ঠান প্রতি মাসে 2900, দ্যাট মিনস হোয়াট, আগে তোমার 6000 কেজি গুঁড়া দুধ উৎপাদন করতে পারতো, বর্তমানে সেই ইয়াটা কমে কত হয়ে গেছে? 2900 কেজি গুঁড়া দুধ। এমত অবস্থায় প্রতিষ্ঠানের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের মালিক
মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে চাই। মিতব্যয়িতার সাথে, এটার সাথে কোন কনসেপ্টটা বলো তো? কার্যকর উৎপাদন ক্ষমতা। তার মানে এই ম্যাথটা তোমরা কি কার্যকর উৎপাদন ক্ষমতা সূত্রটা ইউজ করে অ্যান্সার করতে পারবে। এখানে কি বলছে? এত কেজি গুঁড়া দুধ উৎপাদনের কোন ধরনের উৎপাদন ক্ষমতা? কার্যকর। কেন কার্যকর? কারণ মিতব্যয়িতা কথাটা এখানে বলা হয়েছে। এবার নেক্সট, উৎপাদন ক্ষমতা কি? ব্যয় সর্বোচ্চ হ্রাসকরণ, সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ, সর্বোচ্চ মজুত পণ্যের পরিমাণ, সর্বনিম্ন উৎপাদনের পরিমাণ। উৎপাদন ক্ষমতাটা কি বলতো? সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ, কি পরিমাণে পণ্য তুমি সর্বোচ্চ উৎপাদন করতে পারলে সেটা। এবার নেক্সট, জনাব সমীর একটি সাবান কারখানা স্থাপন করেন। কারখানায় 4টি মেশিন আছে। আচ্ছা, কয়টা মেশিন আছে কারখানায়? মেশিন আছে তোমার 4টি। যেগুলো প্রতিদিন 1000 ইউনিট সাবান তৈরি করতে পারে। প্রতিদিন তৈরি করতে পারে কত? 1000 ইউনিট। কিন্তু শ্রমিকেরা প্রতিদিন মাত্র 400 ইউনিট তৈরি করে। প্রতিদিন ইউনিট তৈরি করে কত? 400। আচ্ছা, এমত অবস্থায় তিনি প্রতিষ্ঠানদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। স্বাভাবিক। আচ্ছা, কারখানায় 4টি মেশিনে 1000 ইউনিট উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? 4টি ইউনিট মেশিনে 1000 ইউনিট উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলো তো তোমরা এটা? আচ্ছা, 4টি মেশিন, এখানে মেশিন কথাটা বলা হয়েছে না? মেশিনের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে, এখানে কিন্তু মেশিনের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো মেশিনের যে কার্যকারিতাটা আমরা বাড়াবো সেটা অবশ্যই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার মধ্যে চলে যাবে। তাহলে এটা হবে প্রকৌশলগত ক্ষমতা। কোন প্রক্রিয়ায় বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতা সর্বোচ্চ? যেহেতু মিতব্যয়িতা বলা হয়েছে, অবশ্যই এটা কার্যকর উৎপাদন ক্ষমতা। আচ্ছা, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে স্থায়ী ব্যয় কমে যায়, মুনাফা কমে যায়, কর্মীর দক্ষতা কমে যায়। আচ্ছা, এক্ষেত্রে নিম্ন উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের মুনাফা কমে যাবে, কারণ তোমার পণ্য বা দ্রব্য উৎপাদন কম হবে। যেহেতু পণ্য বা দ্রব্য উৎপাদন কম হচ্ছে, সেই পণ্য বা দ্রব্য বিক্রি কমে যাবে। বিক্রি কমে গেলে আলটিমেটলি তোমার প্রতিষ্ঠানের যে মুনাফা, সেই মুনাফাটাও কিন্তু কমে যাচ্ছে। একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, ঠিক আছে? তার মানে কি, মুনাফা কমে যাচ্ছে, ঠিক আছে। কর্মীর দক্ষতা, হ্যাঁ, কর্মীর দক্ষতাও কমে যাবে। কারণ তুমি যদি একটা কর্মীকে ধরো, একটা তোমার খুব দক্ষতা সম্পন্ন একজন কর্মী, তাকে যদি তুমি প্রপারলি ইউজ করতে না পারো, ডে বাই ডে তার যেই গুণাবলী বা তার যে দক্ষতা, সেটাও কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্থায়ী ব্যয় কমে যায়। না, স্থায়ী ব্যয় কমে না। তোমার পূর্বে যতখানি স্থায়ী ব্যয় কি? একটা যন্ত্রপাতি তুমি কিনে ফেলেছো অলরেডি, সেটার ব্যয় তো ডান, তাই না? এখন সেটা তো তোমার সমানভাবে 5 বছরে ভাগ হয়ে গেছে। এক্ষেত্রে তোমার স্থায়ী ব্যয়টা কমতেছে না। তোমার কারখানার ভাড়া, তুমি যতখানি কারখানার ভাড়া দিচ্ছ, তোমাকে সেই পরিমাণেই দিতে হবে, এগুলো তো কমতেছে না। তার মানে কি, স্থায়ী ব্যয় কমে যায়। এটা হবে না, অ্যান্সার হবে কি 2 ও 3। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে 2 ও 3। এবার নেক্সট, আচ্ছা, কোন ধরনের উৎপাদন ক্ষমতায় ব্যয় কমে সর্বোচ্চ পরিমাণ? এই যে কম ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ, মিতব্যয়িতা ব্যবহার করে সর্বোচ্চ, অর্থাৎ তোমার ব্যয়টা সর্বনিম্ন হবে আর উৎপাদন তুমি সর্বোচ্চ করতে পারবে। এই ক্ষেত্রে অবশ্যই তোমার অ্যান্সার হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। নেক্সট, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ: বাজার শেয়ার বাড়া, উপকরণের মূল্য বাড়া, চাহিদার তুলনায় সরবরাহ বাড়া। বলো কোনটা হতে পারে? বাজার শেয়ার বাড়া। ধরো তোমার প্রতিষ্ঠানের অনেকগুলো প্রতিযোগী কোম্পানি চলে আসছে, তোমার বাজার শেয়ারটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পেয়েছে। এটা এখানে কি কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে? তোমার প্রতিষ্ঠানের বাজার শেয়ার বৃদ্ধি পেয়েছে বা হচ্ছে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান এসেছে, তার সাথে তো তুমি অবশ্যই কম্পিট করবে। সেটার জন্য তোমার কি প্রয়োজন? তোমার ভালো ভালো পণ্য প্রয়োজন। সেই ভালো পণ্য উপকরণ ব্যবহার করে, একদম ভালো একটা ইনপুট ইউজ করে কিভাবে তুমি তোমার আউটপুটটা বাড়াতে পারছো, সেটা প্রয়োজন, তাই না? তাহলে এক্ষেত্রে উপকরণের মূল্য বাড়া, চাহিদার তুলনায় সরবরাহ বাড়া,
এই দুইটা অ্যান্সার। আচ্ছা, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ কি? উপকরণের মূল্য বাড়া আর চাহিদার তুলনায় সরবরাহ বাড়া। অ্যান্সার হচ্ছে কি 2 ও 3। নেক্সট, একটি কোম্পানির উৎপাদন ক্ষমতা 70% ব্যবহার করেছে, কোম্পানির সঞ্চিত কত? টোটাল আমরা জানি 100, এখন ইউজ করেছে 70%, তাহলে আলটিমেটলি রয়ে গেছে কত? 30%। নেক্সট হচ্ছে কি, আচ্ছা নেক্সট হচ্ছে মিসেস লুসি ঢাকার গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরি পরিচালনা করেন। অর্ডার অনুসারে 10ই অক্টোবর 2018 তারিখের পোশাক সরবরাহের কথা দিল, কিন্তু অগ্নিকাণ্ডের কারণে তার ফ্যাক্টরির উৎপাদন ব্যাহত হয়। আচ্ছা, ফলে তিনি নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহে ব্যর্থ হন। খুবই দুঃখজনক কাহিনী এটা, যাই হোক। আচ্ছা, কোন কৌশলের ব্যর্থতার কারণে মিসেস লুসি অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেননি? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে উৎপাদন ক্ষমতা ব্যবহারের পরিমাণ, উৎপাদন ক্ষমতা ব্যবহারের পরিমাণ না, সময় ও আয়তন। এখানে কি আয়তনের কোনো কথা বলা হয়েছে? তার মানে এটাও হচ্ছে না। সঞ্চিত উৎপাদন ক্ষমতা না, এখানে কিছু সঞ্চিত উৎপাদন ক্ষমতাও না। উৎপাদন ক্ষমতা ও অন্যান্য সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তার উচিত ছিল এই উৎপাদনটা সে সময়ের আগেই যেন করে ফেলতে পারে, যাতে সময়ের মধ্যে সে যেন ডেলিভার করতে পারে। সে কি করলো? সময়ের আগে না করে একদম সময় যখন কাছাকাছি চলে গেছে তখন উৎপাদন করতে সে আলটিমেটলি এটা করতেই পারলো না। তার মানে অ্যান্সার হবে ডি। বাট নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার উৎপাদন ক্ষমতার সাথে কোনটি অতিমাত্রায় জড়িত? আচ্ছা, উৎপাদন পরিকল্পনা হতে পারে, একটি নির্দিষ্ট সময়, হ্যাঁ, প্রক্রিয়া নিয়ন্ত্রণ, ঠিক আছে, পণ্যের চাহিদা। আচ্ছা, এই চারটার মধ্যে এটা তো উৎপাদন পরিকল্পনা না, হবে না। একটি নির্দিষ্ট সময়, এটাও হতে পারে। প্রক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে না, পণ্যের চাহিদা। আচ্ছা, উৎপাদন ক্ষমতার সাথে, আচ্ছা একটা পণ্য উৎপাদন ক্ষমতার সাথে সবচেয়ে বেশি ক্লোজ রিলেশন কোনটার? পণ্যের চাহিদার না একটি নির্দিষ্ট সময়ের? অবশ্যই পণ্যের চাহিদার। অর্থাৎ তুমি কি পরিমাণে পণ্য বা দ্রব্য উৎপাদন করছো সেই চাহিদাটা। ধরো তোমার বাজারে এখন তুমি মনে করো জামার ব্যবসা করতেছো, তোমার বাজারে মনে করো তোমার এখন তুমি 5,000 জামা সেল করতে পারবে। এখন তুমি যদি সেখানে 10,000 জামা নিয়ে আসো, 5,000 সেল করো, বাকি 5,000 তো তোমার হাতে থেকে যাচ্ছে, তাই না? ওই 5,000 তো তুমি সেল করতে পারছো না, এক্ষেত্রে তো তোমার ব্যবসা লস হবে। তার মানে হচ্ছে পণ্যের চাহিদা, যেই পণ্যটা নিয়ে তুমি ব্যবসা করছো সেই পণ্যের চাহিদা বর্তমান বাজারে কেমন, সেই জিনিসটা অবশ্যই তোমাকে বুঝতে হবে। আচ্ছা, উৎপাদন ক্ষমতার পরিমাপের পদ্ধতি কি? কয়টি? এটা তো একদম 1 to 1 এর কোয়েশ্চেন হয়ে গেল, 4টি, শেষ। এবার নেক্সট, আচ্ছা এবার আমরা এগুলো ছিল আমাদের অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আমরা সলভ করে ফেলেছি। এবার আমরা সৃজনশীল, দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এটা একটু পড়ো। জনাব মাসুদ খান খান টিম্বার নামে একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদনের সকল উপকরণের যথাযথভাবে ব্যবহার করে বিগত কয়েক বছর সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করেন। সম্প্রতি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আসবাবপত্র তৈরি ও বিপণন করায় ক্রেতারা ওই সকল প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয়ে বেশি আগ্রহী। আচ্ছা, এ কারণে জনাব মাসুদ দিন দিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আহারে স্যাড স্টোরি। যাই হোক, উৎপাদন ক্ষমতা কি? এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। কার্যকর উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়? এটাও তোমরা একদম ডিটেলসে জেনেছো, দেখেছো কিভাবে করা যায়। উদ্দীপকের খান টিম্বার্স কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? আচ্ছা, খান টিম্বার্স কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত এটা বলো তো। দেখো সে কি বলল, সে হচ্ছে খান টিম্বার্স কি করে, উৎপাদনের সকল উপকরণ যথাযথ ব্যবহার করে কয়েক বছর কি সর্বোচ্চ পরিমাণ আসবাবপত্র তৈরি করেছেন, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে তার কাজটা সম্পৃক্ত। এখানে অ্যান্সার হবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর ডিতে বলেছে উদ্দীপকের খান টিম্বারের উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য যে উৎপাদন ক্ষমতা দায়ী তা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা প্রথমেই বলে ফেলেছিলাম যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা তোমাকে স্বল্প মেয়াদে
সাহায্য করবে। স্বল্প মেয়াদে তুমি অনেক লাভ করতে পারবে, কিন্তু সেটা তুমি দীর্ঘমেয়াদে পারবে না। দীর্ঘমেয়াদীর জন্য তোমার প্রয়োজন হবে মিতব্যয়িতা। মিতব্যয়িতার জন্য কি? কার্যকর উৎপাদন ক্ষমতা। দ্যাট মিনস এই যে খান টিম্বারের উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দায়ী। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার কারণে সে প্রথম খুব ভালো উৎপাদন করতে পেরেছে, তার মুনাফা অনেক বৃদ্ধি পেয়েছে, তার বিক্রয় বৃদ্ধি পায়, যে কারণে মুনাফা বৃদ্ধি পায়। কিন্তু এটা তো স্বল্পমেয়াদী। আলটিমেটলি দীর্ঘমেয়াদী যেহেতু সে এটা করতে পারবে না। ইন দ্য শর্ট রান সে পারবে, বাট ইন দ্য লং রান তাকে এটার জন্য সাফার করতে হবে। সে কি করলো? তার ইন দ্য লং রান ভাবার জন্য তার উচিত ছিল এখানে কার্যকর উৎপাদন ক্ষমতা ব্যবহার করা, যেখানে সে মিতব্যয়িতার ব্যাপারটা অ্যাপ্লাই করবে, কিন্তু সে করেছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। অর্থাৎ এটার অ্যান্সারটা কি হবে? উদ্দীপকের খান টিম্বারের উৎপাদন ও চাহিদা হ্রাসের জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দায়ী। কারণটা কি? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমাদের স্বল্প মেয়াদে সুবিধা দিচ্ছে, দীর্ঘমেয়াদে না। দীর্ঘমেয়াদে দিবে হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এটা তোমরা তোমাদের মতো ব্যাখ্যা করে লিখবে। আচ্ছা, এবার নেক্সট সৃজনশীলটা একটু খেয়াল করো। সুমি টেক্সটাইল স্বাভাবিক পরিস্থিতিতে 10 লক্ষ পিস স্যুটের কাপড় উৎপাদন করতে পারে। স্বাভাবিকে 10 লক্ষ, যদি বছরে 8 লক্ষ পিস সোয়েটারের কাপড় উৎপাদিত হয়, মিতব্যয়িতা অর্জিত হবে। দ্যাট মিনস কি? এই 8 লক্ষর এই ব্যাপারটা হচ্ছে মিতব্যয়িতা, ঠিক আছে? আচ্ছা, মেশিনটি বর্তমানে মিলটি 6 লাখ পিস স্যুটের কাপড় উৎপাদন করে, কারণ মিলের 5টি মেশিন অব্যবহৃত থেকে যাচ্ছে। মিলের কয়টা মেশিন? 5টি মেশিন কিন্তু অব্যবহৃত থাকছে। ফলে মিলের আর্থিক ক্ষতি হচ্ছে এবং মালিক সমস্যা সমাধান উপায় খুঁজছে। প্রকৃত উৎপাদন ক্ষমতা কি? এটা আমরা পড়েছি। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়, এটাও আমরা পড়েছি। সুমি টেক্সটাইল মিলের কার্যকর উৎপাদন ক্ষমতা, এই যে এবার আমরা কি কার্যকর উৎপাদন ক্ষমতার যে সূত্র সেটা অ্যাপ্লাই করে এটার অ্যান্সার করব। আচ্ছা, এখানে যে গড় উৎপাদন, গড় কত? গড় হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ করে তা 6 লাখ পিস, তাহলে গড় হচ্ছে 6 লক্ষ। তার মানে হচ্ছে এটার জন্য আমাদের এই যে 6 লাখ, গড়টা উপরে লিখলাম, ডিভাইডেড বাই কার্যকর না, মিতব্যয়িত হচ্ছে কার্যকর 8 লক্ষ। 8 লক্ষ নিচে লিখলাম গুণ 100, মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 75%। শেষ। তার মানে এটার অ্যান্সারটা আসছে কি? 75। কিছুই না, যা সূত্র বসলাম, সূত্র অনুযায়ী তোমার ইয়া ক্যালকুলেট করে হয়ে গেছে। এবার 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে উদ্দীপকের উল্লেখিত মিলটির সমস্যার সমাধান তোমার সুপারিশ তুলে ধরো। আচ্ছা, এক্ষেত্রে অব্যবহৃত উৎপাদন ক্ষমতার মেশিনটা ব্যবহার করতে হবে। এই যে 5টি মেশিন অব্যবহৃত থেকে যাচ্ছে না, এই অব্যবহৃত থেকে যাওয়ার কারণে তোমার এই আর্থিক ক্ষতিটা হচ্ছে। তার মানে এখানে তুমি উল্লেখ করবে এই 5টা মেশিন যে অব্যবহৃত রয়েছে এটা কিভাবে তুমি ব্যবহার করতে পারো। এটার কারণে তোমার যে ফুল ব্যাপারটার উপরে যে ক্ষতিটা হয়েছে, আগে কি করতে? তুমি 10 লাখ কাপড় উৎপাদন করতে পারতে, এখন তুমি 6 লাখ করতে পারছো। এই ব্যাপারটা এখানে তুমি তুলে ধরবা। দ্যাটস ইট। আজকের ক্লাসটা এতটুকুই। আশা করা যায় যে আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে করে থাকো, এই চ্যাপ্টারে যে কোনো কনসেপ্ট ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং পাশাপাশি যে তোমার এমসিকিউ সিকিউ এটা আমরা করলাম, এটা হচ্ছে আশা করা যায় যে তোমরা আজকের ক্লাসটা করতে পারলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকমতো করতে পারবে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।